নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। শনিবার থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হলো। শুনানি চলছে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ এবং বিডিও অফিস সহ ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদ শিলিগুড়িতে। বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানানো যাবে এবার অভিযোগ। 27 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুনানি শুরু। কমিশন সূত্রে খবর, শুনানি হবে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ এবং বিডিও অফিস সহ ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। 27 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি জোর কদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদের যাদের নাম 2002 সালে ভোটার তালিকার ম্যাপিংয়ে করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে 11টি শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল 10টা থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শুনানিকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশনে নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। এই মাইক্রো রোল অবজারভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লির লোক এনে এই পদে নিয়োগ করছে নির্বাচন কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিএলওদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনছি অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হচ্ছে। কারা তারা, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, সব খোঁজ রাখতে হবে। আমরা সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত তথ্য চাই। রাজ্যকে না জানিয়ে ইচ্ছে করেই এই কাজ করছে কমিশন। শুনানি কোথায় হবে সেটা মোটামুটি চূড়ান্ত। সিইওর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র করা হবে। জেলাগুলিতে শুনানি চলবে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। নির্দিষ্ট কেন্দ্রের তালিকায় সংশ্লিষ্ট জেলার ডিইওদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবেন ইআরওরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত নেয় কমিশন। কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়, এই মাইক্রো অবজারভার মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন। তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রাথমিকভাবে অন্য রাজ্যের কর্মীরা আনার কোনো কথা শোনা গেলেও সিইওর দপ্তর স্পষ্ট করেছেন, যাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। বস্তুত আনম্যাপড ভোটার যাদের ডাকা হয়েছে তারা যদি সিএএ সার্টিফিকেট দাখিল করতে পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে বলে জানিয়েছে সিইও মনোজ আগরওয়াল। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করেছে কমিশন। হিয়ারিং এ এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। 27 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি এখন জোর কদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। প্রথম দফায় ডাকা হয়েছে সেই সমস্ত ভোটারদেরই যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। সেই হিয়ারিংয়ে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। হিঙ্গলগঞ্জের নারকেলতলা কৃষি মান্ডিতে এসআইআর এর হিয়ারিংয়ের আয়োজন করা হয়। সেই হিয়ারিংয়ে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে দ্রুত হিঙ্গলগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই মহিলা স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, এসআইআর শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র।
প্রত্যেকটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে 11টি করে শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল 10টা থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ইআরও, এআরও এবং কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া তালিকাতেই নাম নেই। শুনানিতে ডাকা হলো বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। ডাকা হলো তৃণমূল সাংসদের মা ও বোনকেও। খসড়া তালিকাতেই নাম নেই। এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হলো বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। এমনকি শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর প্রক্রিয়া আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো করে করা হচ্ছে বলে প্রথম থেকেই সরব তৃণমূল। 2 বছরের কাজ কেন 2 মাসে করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকে নানা অসঙ্গতি সামনে আসছে। আবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এবার শুনানির জন্য ডেকে পাঠানো হল কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র, মা ও বোনকে। 2009 সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একজন সাংসদের পরিবারের সদস্যদের যদি ডেকে পাঠানো হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেই প্রশ্নই তুলেছেন বারাসাতের সাংসদ। সাংসদের কথায় জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। একজন সাংসদের পরিবারের সদস্যদের নাম খসড়া তালিকা থেকে কিভাবে বাদ পড়ল তা নিয়ে কমিশনের তরফে কিছুই বলা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে রিভেরিফিকেশনের জন্য শুনানিতে ডাক পেলেন মন্ত্রীকন্যা। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মেয়ের নামে রিভেরিফিকেশনের নোটিশ ইস্যু হওয়ায় চরম ক্ষুব্ধ মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে রিভেরিফিকেশনের জন্য শুনানিতে ডাক পেলেন মন্ত্রীকন্যা। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মেয়ের নামে রিভেরিফিকেশনের নোটিশ ইস্যু হওয়ায় চরম ক্ষুব্ধ মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা। তার বড় মেয়ে ফিজা বিনতে আলম মার্কিন মুলুকে রয়েছেন। ইউএসএতে প্রায় 2 বছর ধরে পড়াশোনা করেন। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। তারপরেও হিয়ারিং এর জন্য তার নামে নির্বাচন কমিশনের নোটিশ কেন? রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, এভাবেই বিজেপির কথায় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে। এসআইআর এর নামে হয়রানি বন্ধের দাবিতে সোচ্চার মন্ত্রী সাবিনাও। মন্ত্রী আরও বলেন, আমার মেয়ে শুধু নয়, পর্যাপ্ত নথি দেওয়ার পরেও অনেক সাধারণ ভোটারকে শুনানিতে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। এভাবে মানুষকে হয়রানি করে রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করতে পারবে না। পাল্টা নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপি। জানা গিয়েছে, মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক হলেও কালিয়াচকের চাঁদপুরের বাসিন্দা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার স্বামী মোহাম্মদ মেহবুব আলম কালিয়াচকের একজন ব্যবসায়ী। তার হার্ডওয়্যার এবং নির্মাণ সামগ্রীর দোকান রয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের 2 মেয়ে, তাদের মধ্যে বড় মেয়ে বিদেশে পড়াশোনা করেন, আমেরিকায় থাকেন তিনি। ইউএসের এক বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী। স্বভাবতই 2002 সালের ভোটার তালিকায় তার নাম না থাকার কথা। 2025 সালের তালিকায় নাম রয়েছে। এবার এসআইআর শুরুর পর নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন ফিজা বিনতে আলম। কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মে বাবার নাম এবং বাবার ভোটার কার্ড সংযুক্ত করেছেন তিনি। তার ভিত্তিতে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। নির্বাচন দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বাবার নামের সঙ্গে ফিজার নাম মিসম্যাচ হয়েছে, অর্থাৎ বাবার নামের সঙ্গে তার নামের মিল নেই। এই কারণে মন্ত্রীর মেয়েকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। তার ডকুমেন্ট রিভেরিফিকেশন হবে। গার্জেনের নামের সঙ্গে মিল না থাকায় কালিয়াচকেও অনেকেই শুনানির জন্য ডাক পেয়েছেন। তথ্যে গরমিলের কারণে মালদহ জেলার প্রায় 62,000 ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশন নিজের কাজ করছে। ভুতুড়ে ভোটার বাদ পড়ার আতঙ্কে ভুগছেন তৃণমূল নেতা মন্ত্রীরা। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে এবার রাজ্য জুড়ে জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে চলছে ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে এবার রাজ্য জুড়ে জেলা সফরে নামতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে রাজ্যের উন্নয়ন পাঁচালীকে সামনে রেখে দলের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর 28শে ডিসেম্বর এসআইআর কেন্দ্রিক পৃথক বৈঠক করবেন অভিষেক। সেই সুর ধরে আগামী বছর জানুয়ারির শুরু থেকেই জেলাভিত্তিক প্রচার অভিযানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সূত্রের খবর, টানা 1 মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি রয়েছে অভিষেকের। নির্দিষ্ট সময়সূচি রয়েছে 2রা জানুয়ারি বারুইপুর, 23টা জানুয়ারি জলপাইগুড়ি, 4ঠা জানুয়ারি বীরভূম, 5ই জানুয়ারি বিষ্ণুপুর, 7ই জানুয়ারি ইটাহার, 8ই জানুয়ারি মালদা, 13ই জানুয়ারি কোচবিহার এবং 15ই জানুয়ারি কাঁথি। সম্প্রতি নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এসআইআর প্রক্রিয়ায় নজরদারি হতে হবে কড়া, মানুষের পাশে থাকতে হবে নির্লসভাবে। সেই মঞ্চ থেকে ইঙ্গিত ছিল অভিষেকের ভার্চুয়ালি বৈঠকের। এবার সংগঠনের ভবিষ্যৎ রণকৌশলে তাকে সামনে রেখেই শুরু হচ্ছে জেলার পর জেলা ঘুরে প্রচারের অভিযান। দলীয় নেতাদের দাবি, অভিষেকের কর্মসূচিতে গুরুত্ব পাবে 2টি দিশা। প্রথমত, সরকারের কাজের রিপোর্ট কার্ড। তৃণমূলের ভাষায়, কেন্দ্রের অর্থ বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিলেই চালু থাকছে কল্যাণমূলক কর্মসূচি। গলি থেকে গ্রাম, মহল্লা থেকে শহর, প্রত্যেক এলাকাতেই পৌঁছে দেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্পের খতিয়ান। দলের বক্তব্য, বাঙালির প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু থেমে থাকেনি বাংলা। দ্বিতীয়ত, শুরু হচ্ছে সরাসরি ভোট প্রস্তুতি। স্পষ্ট বার্তা, আর সময় নেই, সামনে 3-4 মাস পরেই অগ্নি পরীক্ষা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সংগঠনকে নামতে হবে মাঠে। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার পিকনিক হবে না, পিকনিক একেবারে 2026-এর জয়ের পরেই হবে। অর্থাৎ এখন লক্ষ্য একটাই, 26-এর ভোট। দলের এক নেতার কথায়, বাংলাকে জমিদারদের হাতে পড়তে দেওয়া যাবে না। এটা সংগঠন বাঁচানোর লড়াই, মানুষের পাশে থাকার লড়াই। ভার্চুয়াল বৈঠক ও জেলায় জেলায় প্রচার থেকে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। হাই নিউজ নেটওয়ার্ক। 26-এর বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন বছরে গতিতে জনসংযোগ বাড়াতে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ঘিরে রাজনৈতিক আবহের মাঝে প্রচার কাজ কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে তার উপর কড়া নজরদারির নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন বছরে প্রথম দিন থেকেই আরও তীব্র গতিতে জনসংযোগ বাড়াতে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ঘিরে চলতি রাজনৈতিক আবহে সংগঠনের প্রচার কাজ কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে তার ওপরে কড়া নজরদারির নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক জানান, প্রতি বিধানসভা এলাকায় থাকছে 3টি বিশেষ তদারকি টিম। বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন প্রতিটি দলে। প্রতিটি টিমে থাকবেন 5 থেকে 10 জন সদস্য। উদ্দেশ্য একটাই, প্রচারে কোনো খামতি না থাকে। নেতা কর্মীদের আচরণ নিয়ে বার্তা দেন অভিষেক। তার স্পষ্ট বক্তব্য, মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য নয়, ব্যবহারই মানুষের পরিচয়। আপনাদের আচরণ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও পরিশ্রমকে দেখাতে পারে। অভিষেক আরও জানান, 1 জানুয়ারি থেকে শুরু হবে উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি প্রচার। প্রায় 1800 জন প্রভাবশালী নাগরিক বা ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 200 জনের কাছে যাবেন মন্ত্রী ও সাংসদরা, বাকিদের কাছে পৌঁছাবেন বিধায়ক ও জেলা নেতৃত্বরা। রাজ্য জুড়ে গঠিত হয়েছে 38টি টিম। 1 মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে রয়েছে এই প্রচার কিটে থাকবে উন্নয়নের পাঁচালী, 15 বছরের রিপোর্ট কার্ড, উত্তরীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠি। ভোটের আগে 2 দিকেই কাজ চলবে, এমনটাই জানিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন,
1.5 থেকে 2 মাসে একদিকে এসআইআর এর কাজ, অন্যদিকে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটররা নজর রাখবেন এই জনসংযোগ কর্মসূচির ওপরে। আমি নিজে 2রা জানুয়ারি থেকে কর্মসূচি শুরু করছি। রাজনৈতিক বিভাজনের কথা ভুলে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি। বলেন, কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা আছে। সেই টাকা না পেয়েও লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, রাস্তা প্রকল্প সবই করে গেছি। অগ্রগতি রথকে বিজেপি আটকাতে পারেনি। দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে নয়, বাংলার মানুষের কাছেই জবাবদিহি, সাফ জানিয়ে দিলেন অভিষেকের সংযোজন। 2021-এ রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পরেও 100 দিনের কাজের টাকা বন্ধ আদালতে বলার পরেও তা দেওয়া হয়নি। এই কথাই সবাইকে বলতে হবে। ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে হামলার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, বাংলা ভাষা ও পরিচয়কে যারা অসম্মান করেন তাদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রাখতে হবে, লড়তে হবে। এসআইআর শুনানির প্রসঙ্গে সতর্ক জারি করেছেন তিনি বলেন, কারোর নাম বাদ গেলে সরাসরি শুনানি নিয়ে যাবেন। যোগ্য ভোটারের একটি নামও যেন বাদ না পড়ে। শেষে সংগঠনের প্রতি কঠোর বার্তা, এটা যুদ্ধের সময়। 1 মিনিট স্থিতিশীল হলেই বিরোধীরা আক্রমণ করবে, তাই কোনো ঢিলেমি নয়। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার কর্মীদের একটাই দাবি, রাজ্য সরকারি কর্মীদের মতো তাদেরও যেন ভালো কোনো স্বাস্থ্য বীমার সুবিধা মেলে। বারবার দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবি পূরণের পথে উদ্যোগী হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খুব শীঘ্রই এই বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার কর্মীদের একটাই দাবি, রাজ্য সরকারি কর্মীদের মতো তাদেরও যেন ভালো করে স্বাস্থ্য বীমার সুবিধা মেলে। বারবার দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবি পূরণের পথে উদ্যোগী হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খুব শীঘ্রই এই বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। মেডিকেল অ্যালাউন্সের কি নিয়ম পুরসভা সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুরসভার কর্মীরা প্রতি মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান। পাশাপাশি একটি স্বাস্থ্যমূল্যের স্বাস্থ্য বীমাও রয়েছে, যা সুব্রত মুখোপাধ্যায়ের আমলে চালু হয়েছিল। ওই বীমায় সাধারণত 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায়। ক্যান্সার সহ নির্দিষ্ট ক্রিটিক্যাল অসুখের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ধরা আছে। তবে এই সুবিধা ক্যাশলেস নয়, রিএম্বার্সমেন্টের মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ আগে খরচ করতে হবে, পরে টাকা ফেরত মেলে। তাও সেই টাকা আসে পুরো কোষাগার থেকেই। রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক সাহায্য থাকে না। পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি নিয়ে উদ্যোগী হন মেয়র। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম বিশেষভাবে উদ্যোগী হয়েছেন, যাতে কলকাতা পুরসভার বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কোনো কার্যকর স্বাস্থ্য বীমা চালু করা হয়। সেই লক্ষ্যেই নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রস্তাবে আলোচনা হয়েছে কর্মীরা যেন 5 লক্ষ টাকা ক্যাশলেস এবং 5 লক্ষ টাকার রিএম্বার্সমেন্ট সহ মোট 10 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যদিও এক কর্তার কথায় ফাইলে নির্দিষ্ট টাকার অঙ্ক উল্লেখ নাও থাকতে পারে। মূল লক্ষ্য, পুরো কর্মীরাও যেন সরকারি হেলথ স্কিম ও তার সমতুল্য কোনো বীমার সুবিধা পান এবং তাতে রাজ্য সরকারের তরফ থেকেও খরচের অংশদারিত্ব থাকে। অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও বীমা সংস্থার সঙ্গেও আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি ক্ষেত্র থেকেও যদি কোনো ভালো প্রস্তাব আসে, সেটি বিবেচনা করা হবে। এই বিষয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাউন্স সার্ভিসের অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি মানস সিনহা বলেন, এটি পুরসভার সমস্ত কর্মী ইউনিয়নের বৈঠকে গৃহীত প্রস্তাব। শোভন চট্টোপাধ্যায়ের মেয়াদকাল থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তার কথায়, পুরসভার কর্মীরা রাস্তায় কাজ করেন, জঞ্জাল সাফ করেন, স্বাভাবিকভাবেই তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। তাই এমন স্বাস্থ্য বীমা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, রাজ্য সরকারি কর্মীদের মতো অনেক সুযোগ সুবিধাও পুরো কর্মীরা পান না। যেমন সর্বশেষে পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম রয়েছে, যা 8 থেকে 16 থেকে 25 নামে পরিচিত। 8 বছর পর্যন্ত প্রমোশন না হলে পে স্কেল বাড়ে। একইভাবে 16 ও 25 বছরের নির্দিষ্ট শর্তে পে স্কেল বৃদ্ধি পায়। কিন্তু পুরো কর্মীদের ক্ষেত্রে এই সুবিধাও নেই। তাই অন্তত একটি ভালো হেলথ স্কিম চালু হলে কর্মীরা অনেকটাই উপকৃত হবেন বলে দাবি তাদের।
সেই কারণেই মেয়র ফিরহাদ হাকিম এই সংক্রান্ত বিল নবান্নে পেশ করার কথা ভাবছেন বলে বিশেষজ্ঞ মহলের দাবি। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল বিপ্লব, টেলিমেডিসিনে নজির 3 জেলার। শুক্রবার স্বাস্থ্য ভবনের রিভিউ বৈঠকে দেখা গেল বাংলার 3 জেলা নজির গড়েছে টেলিমেডিসিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় চালু হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প। টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসেও চিকিৎসা পৌঁছে যাচ্ছে দরজায় দরজায়। নভেম্বরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন এখনো পর্যন্ত 7 কোটি মানুষ এই পরিষেবা পেয়েছে। শুক্রবার স্বাস্থ্য ভবনের রিভিউ বৈঠকে দেখা গেল বাংলার 3 জেলা নজির গড়েছে টেলিমেডিসিনে, যার প্রথম স্থানে বর্ধমান মেডিকেল কলেজ, দ্বিতীয় স্থানে রামপুরহাট মেডিকেল কলেজ, তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। 10,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলায়। সেই সব জায়গায় এই পরিষেবা উপলব্ধ। আশাকর্মীরা প্রত্যন্ত গ্রামে রোগীর বাড়ি বাড়ি যান। কারো কোনো চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটবর্তী সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন তারা। সেখান থেকেই ফোন করে সরকারি মেডিকেল কলেজ থেকে মেলে উন্নত মানের চিকিৎসা। রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর করবী বড়াল জানিয়েছেন, টেলিমেডিসিন পরিষেবায় বাংলায় আমাদের মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে, এটা অত্যন্তই গর্বের বিষয়। আগামী দিনে যাতে অন্যরা উৎসাহিত হয় তার জন্যই এই সম্মান প্রদান। শুক্রবার স্বাস্থ্য ভবনে রিভিউ বৈঠকে হাজির ছিলেন প্রতিটি মেডিকেল কলেজের সুপার অধ্যক্ষ। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা। টেলিমেডিসিন পরিষেবা ছাড়াও এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থায় যেটুকু ফাঁকফোকর রয়েছে তা মেরামত করে আগামীতে আরও উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই বৈঠক। সিংহভাগ সরকারি হাসপাতালে চালু রয়েছে ই-প্রেসক্রিপশন পরিষেবা। এই পরিষেবাকে আরও সংগঠিত করার কথা বলা হয় শুক্রবার। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ই-প্রেসক্রিপশন বাধ্যতামূলক করতে হবে। প্রেসক্রিপশন ডিজিটাইজড হলে তা হারানোর ভয় থাকবে না। কম্পিউটারের মেমোরিতে রোগীর মোবাইলে তা থেকে যাবে। চিকিৎসকের হাতের লেখা অনেক সময় বুঝতে সমস্যা হয় রোগীর পরিবারের, কিন্তু ই-প্রেসক্রিপশনে সেই ঝঞ্ঝাটও নেই। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়ছে না করতে করতেই হাড়হিম ঠান্ডা শুরু। গোটা রাজ্যে শীতের দাপট, রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই আপাতত শীতের দাপট বজায় থাকছে। দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়ছে না করতেই হাড় হিম করা ঠান্ডা। গোটা রাজ্যে শীতের দাপটে কাবু। শীতপ্রেমীদের এমন শীত দেখে মাথা ঘুরছে। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ঠান্ডার দাপট অব্যাহত থাকবে। আপাতত কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই শীতের দাপট বজায় থাকবে। জম্পেশ ঠান্ডা পড়েছে রাজ্যে। উত্তরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও কাঁপুনি দিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর বলছে, মোটের ওপর আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাজ্যের জেলাগুলিতে আরও 2 থেকে 3 ডিগ্রি পারদপতন হবে এই সপ্তাহে। তবে আগামী 31শে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা খানিক বাড়লেও শীতের যে দাপট তা কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ বর্ষবরণেও শীতে জুজুথুবু। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। একাধিক জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার নিরিখে উত্তরকেও টেক্কা দিচ্ছে কখনো কখনো। আগামী 7 দিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে জায়গায় জায়গায়, তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গে কাবু করছে শীত। বাইরে বেরোনোর জো নেই। উত্তরবঙ্গে আগামী 5 থেকে 6 দিন দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই, তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হবে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে 4 থেকে 6 ডিগ্রিতে।
কোচবিহার এবং আলিপুরদুয়ারে পার্বত্য এলাকাতে টেক্কা দিচ্ছে শীতের দৌড়। সমস্ত জেলাতেই ঘন কুয়াশার জেরে জারি হয়েছে সতর্কতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।